গোটা দিন গাড়ি খারাপ হয়ে পড়ে আছে কুমিল্লা চট্টগ্রাম হাইওয়ে থেকে খানিকটা ভেতরে। সঙ্গে ছিল আমার ৩ বন্ধু, অরিন্দম, সুমন আর অতনু। সন্ধ্যার পর একটা রাস্তার দোকানে দাঁড়িয়ে আমরা বিপদে পড়েছিলাম। দোকানদার বলল, দাদাবাবু, ৫০ কিলোমিটারের মধ্যে কোনো গ্যারেজ পাবেন না। গাড়ি কত দূর আছে? আমি উত্তর দিলাম, প্রায় ২৫ কিলোমিটার দূরে। দোকানদার কিছুক্ষণ ভেবে আবার বলল, আপনারা দুজন তো বাইকে এসেছেন, মানে গাড়ির কাছে আরো কেউ আছে? আমি মাথা নাড়ালাম, হ্যাঁ, আমাদের ২ বন্ধু আছে। তাহলে এক কাজ করেন, বাইকগুলো নিয়ে সবাই আমার বাড়িতে চলে আসুন। পেছনে আমার বাসা। খেয়ে দিয়ে ঘুমান, সকাল হলে আমি মেকার নিয়ে আসব। কথাটা যথেষ্ট যুক্তিসঙ্গত মনে হলেও সুমনের মাথায় অন্য প্ল্যান এলো। সে ফোনে বলল, শোন, দোকানের কাছে আমি এক পোড়া বাড়ি দেখেছি। অদ্ভুত লেগেছে জায়গাটা। আজ রাতে সেখানে থাকলে বেশ অ্যাডভেঞ্চার হবে না? আমার ভেতরে কৌতূহল চাপা দিল না। ঠিক করলাম, দোকানদারের অতিথায়তার বদলে আমরা ৪ জন যাব পোড়া বাংলোতে। ৩টে বাইক নিয়ে আমরা এগোলাম। মিনিট ৫ ভেতরে ঢুকে দেখি পুরনো এক জমিদার বাড়ি। ভাঙা পাঁচিল, আগাছা ভরা, ফাঁকা সদর ফটক। বাইকগুলো ঝোপের আড়ালে রেখে আমরা ৪ জন এগোলাম মূল দরজার দিকে। কাঠের দরজা ঠেলতেই ক্যাক ক্যাক শব্দ, আর ঝাঁকে ঝাঁকে বাদুড় উড়ে গেল মাথার ওপর দিয়ে। মোবাইলের আলোয় ভেতরে ঢুকে আমি বিস্ময়ে তাকালাম। ঘরগুলো পুরো পোড়া নয়, মনে হলো বেশ কিছুদিন আগেও এখানে মানুষের চলাফেরা ছিল। রান্নাঘর, পায়খানা সব প্রায় অক্ষত। আমি প্রস্তাব দিলাম, চল, আজ রাতে এখানেই থাকা যাক। বাইরে শুকনো কাঠখড় জোগাড় করে রান্না করি। অতনু পাঁচিল ভেঙে ইট নিয়ে এলো। অরিন্দম ঝাড়পোছ করলো। সুমন কাঠ টানলো। আমি উনুনের ব্যবস্থা করলাম। কড়াইতে আগে থেকেই মাখানো মাংস, হাঁড়িতে ভাত। ঘণ্টাখানেকের মধ্যেই গরম ভাত মাংস তৈরি হলো। আমরা ৪ জন কাগজের থালায় ভরে খেয়ে নিলাম। আমার বুকের ভেতর হালকা আনন্দ জমলো। এক অজানা জায়গা, নিজের হাতে বানানো খাবার, আর ৩ প্রিয় বন্ধু। এ যেন অন্যরকম অভিজ্ঞতা। খাওয়া শেষে ঠিক হলো পাহাড় আর পালা হবে। প্রথমে আমি আর মিনলা জেগে থাকবো, অরিন্দম সুমন ঘুমাবে। রাত গভীর হলে হঠাৎ আমার চোখ জানালায় আটকে গেল। বাইরে সবকিছু কেমন যেন কুয়াশা বা ধোঁয়ায় ঢেকে যাচ্ছে। মুহূর্তের মধ্যে সেই ধোঁয়া ঘরের ভেতর ঢুকতে শুরু করলো। আমি চোখ কসলালাম, ভুল তো নয়? না, ধোঁয়াটা ধীরে ধীরে আকার নিচ্ছে, মানুষের ছায়ার মতো কিছু। আমার বুক ধক ধক করতে লাগলো। মৃণালকে ধাক্কা দিয়ে দেখালাম। আমরা দুজনেই দেখলাম ধোঁয়ার ভেতর থেকে অস্পষ্ট শব্দ ভেসে আসছে। কে তোমরা? কেন এসেছো এখানে? আমার হাত ঠান্ডা হয়ে যাচ্ছিল। ঠিক তখনই মাটিতে চকচকে কিছু দেখতে পেলাম। পুড়িয়ে দেখি পুরনো একটা লকেট, ভেতরে এক মহিলার ছবি। চোখ দুটো যেন জীবন্ত, সরাসরি তাকিয়ে আছে আমার দিকে। আমি ফিসফিস করে বললাম, এটা শুধু পোড়া বাংলো নয়, এখানে কোনো রহস্য লুকিয়ে আছে। অরিন্দম আর সুমনকেও জাগালাম। আমরা সবাই মিলে লকেটটা পরীক্ষা করছিলাম। ঠিক তখন ওই ভারী পদশব্দ ভেসে এলো পেছন থেকে। একসাথে ঘুরে দাঁড়ালাম, কেউ নেই। কিন্তু পরের মুহূর্তেই দরজাটা ধপ করে নিজে নিজেই বন্ধ হয়ে গেল। বাতাসে ভারী এক চাপা গন্ধ ভেসে বেড়াতে লাগলো। চারপাশ নিস্তব্ধ। আমার মনে হলো আজকের রাত আমাদের শুধু অ্যাডভেঞ্চার নয়, একটা ভয়ঙ্কর রহস্যের ভেতর টেনে নিচ্ছে। দরজা ধপ করে বন্ধ হয়ে যাওয়ার পর আমরা ৪ জন নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার হাতে সেই পুরনো লকেট। ভেতরের মহিলার ছবিটা বারবার চোখে লাগছে। ছবির মেয়েটি যেন বেঁচে আছে, অদ্ভুত ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে আছে আমার চোখের ভেতরে। আমি ঠান্ডা গলায় বললাম, আমার মনে হচ্ছে এই লকেট আসল সূত্র। বাংলোটা কেন ফাঁকা, কোন ধোঁয়া, সবকিছু এই মহিলার সাথে জড়িত। অরিন্দম ফিসফিস করে বলল, তুই কি বলতে চাচ্ছিস রাজ? এখানে কেউ মরেছিল? আমি উত্তর দিলাম না, শুধু ছবিটা আরো কাছে নিয়ে তাকালাম। ছবির এক কোণে খুব ক্ষীণ করে লেখা ১৯৪২। পরদিন সকালে আমরা আবার দোকানদারের কাছে গেলাম। আমি লকেটটা তাকে দেখালাম। দোকানদার কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে
দীর্ঘশ্বাস ফেললেন। আপনারা নিশ্চয়ই সেই জমিদার বাড়িতে রাত কাটিয়েছেন? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ, এই লকেটটা সেখানেই পেয়েছি। দোকানদার গলা নামিয়ে বলল, শুনেছি সেই বাড়ির মালিক ছিলেন রায়বাহাদুর যতীন্দ্র নারায়ণ চৌধুরী। তার একমাত্র মেয়ে বিবি সুমিত্রা 1942 সালে হঠাৎ নিখোঁজ হয়। কেউ বলে সে আত্মহত্যা করেছিল, কেউ বলে তাকে হত্যা করা হয় জমিদারের ধন সম্পদের জন্য। আমার শরীর শিউরে উঠল। মানে, আমরা যে ছবি দেখেছিলাম সেটা সেই মেয়ের? দোকানদার আরও বলল, এরপর থেকে রাতের বেলা ওই বাড়ি ধোঁয়ায় ভরে যেত। অনেকে দাবি করে মেয়েটির আত্মা এখনো ধনরত্ন পাহারা দিচ্ছে। আমি সিদ্ধান্ত নিলাম এই রহস্য উদ্ঘাটন করতেই হবে। সুমন একটু ভয় পেয়ে বলল, পাগল নাকি তুই রাজ? যে বাড়ি থেকে মানুষ দূরে থাকে তুই আবার খুঁজতে যাচ্ছিস? আমি হেসে বললাম, রহস্য না ভাঙলে শান্তি পাবো না। অতনু বলল, আমারও কৌতূহল হচ্ছে, চল আজ রাতে আবার ফিরি। আমরা চারজনে একমত হলাম, লকেটটাকে সূত্র ধরে তদন্ত শুরু হবে। রাত নামতে আমরা আবার ঢুকলাম পোড়া বাংলোয়। এবার হাতে টর্চ, কাগজ কলম আর মোবাইলের ক্যামেরা। ঘর খুঁজতে খুঁজতে হঠাৎ পুরনো ট্রাঙ্ক পেলাম। তালা ভাঙতেই ভিতরে কিছু পুরনো চিঠি আর হলুদ হয়ে যাওয়া খবরের কাগজ। চিঠিগুলো পড়লাম, সুমিত্রা, তুমি আমার প্রাণ। তুমি আমাদের সম্পর্ক কারো কাছে প্রকাশ করো না। আমার কাছে আসবে রাত 12টায় বাগানের পুরনো বটগাছের তলায়। চিঠির নিচে নাম আব্দুল করিম। আমি ফিসফিস করে বললাম, মানে, জমিদারের মেয়ের সাথে গ্রামের কোনো ছেলের প্রেম ছিল, হয়তো ধরা পড়ে যায়। অরিন্দম চুপচাপ দাঁড়িয়ে বলল, তাহলে কি তাকে খুন করা হয়েছিল? ঠিক তখনই বাতাস ভারী হয়ে উঠল। দরজার নিচ থেকেই বন্ধ হলো। ঘরের ভেতর ধোঁয়া ছড়িয়ে পড়ল। আমি বুঝতে পারলাম রহস্যের সত্যতার কাছাকাছি চলে এসেছি। চিঠিটা হাতে নিয়েই আমার বুকের ভেতর কেমন যেন ধাক্কা খেলো। সুমিত্রা, আব্দুল করিম, মানে জমিদারের মেয়ে গোপনে প্রেম করত গ্রামের এক সাধারণ ছেলের সঙ্গে। আমি চিঠিটা টর্চের আলোয় ধরে বন্ধুদের দিকে তাকালাম। বোঝাই যাচ্ছে ওদের প্রেম ধরা পড়ে গিয়েছিল, আর ঠিক সেখান থেকেই শুরু হয়েছিল ট্র্যাজেডি। অতনু থতমত খেয়ে বলল, মানে, জমিদারই খুন করেছিল মেয়েকে? আমি মাথা নেড়ে বললাম, সরাসরি বলার মতো প্রমাণ এখনো নেই, তবে খুন আত্মহত্যা দুটারই সম্ভাবনা আছে। পরদিন সকালে আমরা আশেপাশের গ্রাম ঘুরে খবর নিলাম। এক বৃদ্ধ, যিনি একসময় জমিদার বাড়িতে কাজ করতেন, শুনে দীর্ঘশ্বাস ফেলে বললেন, সুমিত্রা ছিল খুব ভালো মেয়ে, সবার সাথে কথা বলতো, কারো কষ্ট সহ্য করতে পারতো না। কিন্তু তার বাবা রায়বাহাদুর যতীন্দ্র নারায়ণ ছিল ভয়ানক গর্বী ও নিষ্ঠুর মানুষ। শুনেছি মেয়েটি এক মুসলমান ছেলের প্রেমে পড়েছিল। জমিদার সেটা মেনে নেননি। আমি জিজ্ঞেস করলাম, তারপর কি হয়েছিল? বৃদ্ধ চারপাশে তাকালেন, তারপর গলা নামিয়ে বললেন, এক রাতে মেয়েটি হঠাৎ উধাও হয়ে যায়। কেউ বলে তাকে বাবাই খুন করেছিল, কেউ বলে প্রেমিককে বাঁচাতে গিয়ে আত্মহত্যা করেছিল। তবে আমি বিশ্বাস করি আসল সত্য গোপন রাখা হয়েছে। তার চোখের দৃষ্টি দেখে আমার শরীরে কাঁপুনি ধরল। আমরা আবার বাংলোয় ফিরে এলাম। এবার সরাসরি উপরে উঠলাম। সিঁড়ির ধাপগুলো ভাঙাচোরা, তবে সাবধানে গিয়ে দেখি একটা বড় ঘর, মাঝখানে ভাঙা খাট, চারপাশে ধুলোয় ঢাকা আলমারি। আলমারির ভেতর এক পুরনো ডায়েরি পেলাম। পাতাগুলো হলুদ হয়ে গেছে, কালি ম্লান, তবে পড়া যায়। প্রথমে কয়েক পাতায় সুমিত্রার হাতের লেখা, আমি করিমকে ছাড়া বাঁচতে পারবো না। বাবা যদি জানতে পারেন শেষ হয়ে যাব। আজ রাতে আবার দেখা হবে, আমাদের লুকিয়ে থাকতে হবে। শেষ পৃষ্ঠায় লেখা, বাবা জেনে গেছে, ওরা করিমকে খুঁজছে। আমি জানি আমার শেষ ঘনিয়ে এসেছে। যদি আমি বেঁচে না ফিরি, তবে কেউ যেন আমার কথা ভুলে না যায়। আমি ডায়েরি হাতে নিয়ে ফিসফিস করে বললাম, মানে খুন হয়েছিল মেয়েটা, আর প্রেমিককেও হয়তো মারা হয়েছিল। সুমন ভয় পেয়ে কাপা গলায় বলল, রাজ, চল এখান থেকে, এই বাড়ি অশুভ, ওরা শান্তি পায়নি। আমি উত্তর দিলাম, না, রহস্য ভাঙতে হবে, না হলে ওদের আত্মা কখনো শান্তি পাবে না। ঠিক তখনই হঠাৎ
ঘরের ভেতরে আবার ধোঁয়া ছড়িয়ে পড়ল। আমি ডায়েরিটা শক্ত করে আঁকড়ে ধরলাম। ধোঁয়া ধীরে ধীরে ঘন হয়ে এক নারীর আকার নিল। চোখে অদৃশ্য শূন্য দৃষ্টি, ঠোঁটে কষ্টের ছাপ। আমরা নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। সে কাঁপা কণ্ঠে বলল, আমার সত্য প্রকাশ করো, নইলে তোমরাও রক্ষা পাবে না। তারপর ভেসে গেল দেওয়ালের ভেতরে। আমার বুকের ভেতর কেঁপে উঠল। বুঝলাম আমরা শুধু তদন্ত করছি না, আমরা অভিশপ্ত সত্যের মুখোমুখি দাঁড়িয়ে গেছি। ডায়েরির শেষ পাতায় লেখা আর সেদিন রাতে দেখা সাদা ছায়ামূর্তি আমার ভেতর অদ্ভুত এক দায়বদ্ধতা তৈরি করলো। মনে হচ্ছিল যদি আমি সত্যটা উদ্ঘাটন না করি তবে সুমিত্রার আত্মা কোনোদিন শান্তি পাবে না। কিন্তু সেই রাতেই সব কিছু ভয়াবহভাবে বদলে গেল। সন্ধ্যা নামতেই আকাশ কালো মেঘে ঢেকে গেল। আশেপাশে শালবন থেকে ঝিঝি পোকার ডাক, বাতাসে গরম আর শ্বাসরুদ্ধকর চাপা গন্ধ। আমি আর আমার দুই বন্ধু সুমন আর অতনু মাটির ঘরে বসে থাকলাম। সুমন বারবার বলছিল, রাজ, আমরা কাল চলে যাই প্লিজ, আমার খুব অস্বস্তি হচ্ছে। আমি জেদ করে বললাম, না, আজ রাতেই কিছু হবে, এই বাড়ির রহস্য উন্মোচিত হবেই। মধ্যরাতে আমরা আবার বাংলোয় গেলাম। ভাঙা দরজাটা ঠেলে ঢুকতেই শীতল বাতাস আমাদের গায়ে লাগলো। মনে হচ্ছিল কেউ ভেতরে আমাদের অপেক্ষা করছে। টর্চের আলোয় হঠাৎ দেখি মেঝেতে শুকনো রক্তের মতো দাগ। ধীরে ধীরে সেটা গড়িয়ে করিডরের ভেতরে চলে গেল। আমি সাহস জোগাড় করে এগোলাম। করিডরের একবারে শেষে একটা ছোট্ট লোহার দরজা, যেটা আগে আমাদের চোখে পড়েনি। দরজাটা অল্প খোলা, ভেতর থেকে পচা মাংসের গন্ধ আসছিল। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই দেখি একটা স্যাঁতস্যাঁতে ঘর। দেওয়ালে লোহার শিকল ঝোলানো, মেঝেতে পুরনো কঙ্কাল। অতনু ভয়ে হুড়মুড়িয়ে পড়ে গেল। সুমন চিৎকার করে উঠল, এটা মানুষের হাড়। আমার বুক ধক ধক করে উঠল। মনে হচ্ছিল এগুলো করিমের কঙ্কাল, যে প্রেমিককে জমিদার ধরে এনে খুন করেছিল। হঠাৎ পুরো ঘর কেঁপে উঠল। টর্চ নিভে গেল। অন্ধকারের মধ্যে সাদা আলো জ্বলে উঠল। সুমিত্রার ছায়া, কিন্তু এবার তার মুখ বিকৃত, চোখ লাল, দাঁত বের করা, একেবারে ক্রোধে পাগল আত্মা। সে চিৎকার করে উঠল, আমাদের রক্তের বিচার হয়নি, তোমরা রক্ত দাও। এক ঝলকে সে অতনুর গলায় হাত রাখল। অতনুর দম বন্ধ হয়ে খিচিয়ে পড়ল মেঝেতে। আমি ছুটে গিয়ে টানতে গেলাম, কিন্তু হাত আমার শরীর ভেদ করে গেল। সে তো আর মানুষ নয়, খাঁটি অভিশাপ। সুমন কাঁদতে কাঁদতে বলল, রাজ, আমাদের এখনই পালাতে হবে, নইলে আমরা সবাই মারা যাব। আমি বুঝলাম এখন শুধু দুটি পথ, এক, প্রাণ বাঁচাতে পালানো, দুই, সুমিত্রার আত্মার মুখোমুখি দাঁড়িয়ে সত্য প্রকাশ করার প্রতিশ্রুতি দেওয়া। আমি বুকের ভেতর সাহস জোগাড় করে বললাম, সুমিত্রা, আমরা তোমার সত্যটা সবাইকে জানাবো, আমরা তোমাকে ভুলবো না, কিন্তু দয়া করে আমাদের ছেড়ে দাও। কিছুক্ষণের জন্য ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। তারপর সেই ছায়া ধীরে ধীরে মিলিয়ে গেল অন্ধকারে। অতনু অচেতন, তবে এখনো বেঁচে আছে। আমরা দম ফেলে বাংলো থেকে বেরিয়ে পড়লাম। ভোরের আলো ফোটার আগেই আমরা গ্রাম ছেড়ে চলে যাই, কিন্তু আমার ভেতরে অদ্ভুত এক দায় থেকে যায়। আমি প্রতিজ্ঞা করেছিলাম সুমিত্রার সত্য প্রকাশ করব। আজও সেই পোড়া বাংলোর সামনে দিয়ে গেলে লোকেরা বলে রাতে ওখানে কান্নার শব্দ শোনা যায়। আর আমি জানি সুমিত্রার আত্মা এখনো সেখানে ঘুরে বেড়ায়, অপেক্ষা করছে তার সত্যিকার মুক্তির জন্য।